প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আজ আমাদের আলোচনার বিষয় নর্মাল ডেলিভারি। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার বেনজির হক পান্না 1980 সালের জুলাই মাসে নারায়ণগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2004 সালে সিলেট MAG ওসমানী মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর FCPS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি পপুলার মেডিকেল কলেজে অবস অ্যান্ড গাইনি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ এনটিভিকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ম্যাডাম, নর্মাল ডেলিভারি এটি নিয়ে আসলে অনেকেরই অনেক কিছু জানার আগ্রহ রয়েছে। একেবারে অনুষ্ঠানের শুরুতে আপনার কাছে যে বিষয়টি জানবার সেটি হচ্ছে নর্মাল ডেলিভারি বিষয়টি আসলে কি? নর্মাল ডেলিভারি আসলে একটা খুব ড্রামাটিক একটা জিনিস। এটা কখনোই প্রেডিক্ট করা যায় না যে এর নর্মাল ডেলিভারি হবে না, আবার কখনোই বলা যায় না এর অবশ্যই নর্মাল ডেলিভারি হবে। যখন একটা মেয়ে প্রেগনেন্ট থাকে 6 মাসেও যদি বেবিটা ডেলিভারি হয়ে যায়, ওইটাকেও কিন্তু নর্মাল ডেলিভারি বলা যাবে না। যদিও একই পথে যোনিপথেই ডেলিভারি হয়েছে, কিন্তু নর্মাল বলা যাবে না। দ্যাট মিনস একটা ডিউরেশনের বিষয় আছে। 40 সপ্তাহ পর্যন্ত মায়ের গর্ভে একটি সন্তান বড় হয়। যখনই 37 উইকস হয়ে যায় তখন আমরা বলে থাকি যে টার্মে চলে এসছে। তো 37 উইকসের পর যখন একটি বাচ্চা মায়ের গর্ভ থেকে ব্যথা ওঠার মাধ্যমে ডেলিভারি হবে, তো ওই প্রসেসটাকেই বলা হয়ে থাকে নর্মাল ডেলিভারি। এখানে আমাদের হেল্প খুব কম থাকবে। হ্যাঁ, ন্যাচারাল ওয়েতেই একটা বাচ্চা প্রথমে মায়ের একটু ব্যথা উঠবে, ব্যথাটা আস্তে আস্তে বাড়বে এবং বাচ্চাটা আস্তে আস্তে ডেলিভারি হয়ে আসবে। আমাদের এখানে তেমন কিছু করার থাকবে না, আমরা জাস্ট অ্যাসিস্ট করব, জাস্ট বেবিটাকে ধরবো, মায়ের কোনো কমপ্লিকেশন যাতে না হয় মায়ের পাশে থাকবো। এই প্রসেসটাকেই নর্মাল ডেলিভারি বলা হয়ে থাকে। নর্মাল ডেলিভারি হলে কি কি সুবিধা রয়েছে? পুরোটাই সুবিধা আর সুবিধা। অল্প সময় ব্যথাটা থাকছে, ব্যথাটা হয়ে মানে আমাদের মেডিকেল সায়েন্সে আমরা জানি 8 থেকে 10 ঘন্টা, সর্বোচ্চ 12 ঘন্টা এর উপরে ব্যথা থাকবে না, সব মিলিয়ে। তো অল্প সময়ের একটা ব্যথা, সেই ব্যথার মাধ্যমে মা গর্ভের সন্তান ডেলিভারি করছে। তার পরবর্তী যে কমপ্লিকেশন নেই বললেই চলে, 24 ঘন্টার মতো হসপিটালে থাকলেই চলে। তারপরে সেই বাড়িতে গিয়ে রেস্ট নিল, সর্বোচ্চ 1.5 মাস রেস্ট, যেটাকে আমরা পোস্টপার্টাম পিরিয়ড বলি। ওই সময়ের মধ্যে মায়ের যে নর্মাল জরায়ু চেঞ্জ হয়েছিল প্রেগনেন্সির, সেগুলো সব আগের ফর্মে চলে আসছে। কিন্তু এখানে যদি একটা অপারেশনের বিষয় থাকতো তাহলে কিন্তু এই প্রসেসগুলো এত তাড়াতাড়ি আসতো না, কিছুটা সময় লেগে যেত। তারপরে এখানে সেলাই যেহেতু নেই, সেলাই ইনফেকশন হতে পারতো, ব্লিডিং হতে পারতো। আর অপারেশন তো অপারেশনই, এখানে তো অপারেশন নেই নর্মাল ডেলিভারিতে। সো সুবিধা বলে শেষ করা যাবে না। ম্যাডাম, একটা বাচ্চার নর্মাল ডেলিভারি হবে সেটিকে আসলে নিশ্চিত করবার জন্য আপনারা একেবারে গর্ভাবস্থার শুরু থেকেই কিভাবে কি প্রক্রিয়ার মধ্যে দিয়ে আগান? এখানে প্রি প্রেগনেন্সি কাউন্সেলিং বলে কিছু বিষয় আছে। যেমন একজন ওজন তার 100-এর উপর, একজন মা খুব শর্ট, হ্যাঁ, তো বা যার কিছু মেডিকেল ডিসঅর্ডার আছে, এই পেশেন্টগুলোকে কিন্তু আমরা আগে থেকেই বলি যে আপনি যদি নর্মাল ডেলিভারি চান আপনার ওজন সীমিত হতে হবে। তারপর আপনার খাদ্যাভ্যাস বা আপনার যে লাইফস্টাইল সেটাকে চেঞ্জ করতে হবে। কেউ আছে না সকালে 12টায় ঘুম থেকে উঠছে, রাতে ঘুমাতে যাচ্ছে 2টায়, ওই লাইফস্টাইলটা করা যাবে না, তাকে চেঞ্জ করতে হবে লাইফস্টাইল। তারপর কারো আছে খুব আনকন্ট্রোল ডায়াবেটিস, প্রেশার, অ্যাজমার সমস্যা আছে, এগুলো নিয়ে প্রেগনেন্সি অনেক সময় দেখা যায় টার্ম পর্যন্ত কন্টিনিউই করা যায় না। সো তাকে কি করতে হবে, সে এগুলো আগে কন্ট্রোলে আনবে, লিমিটের ভিতরে এনে তারপরে সে প্রেগনেন্সিটা প্ল্যান করবে। প্রেগনেন্ট অবস্থায় তাকে অবশ্যই ডক্টরের ফলো আপে থাকবে, খাদ্যাভ্যাস চেঞ্জ করতে হবে, অতিরিক্ত কোনো কিছুই খাওয়া যাবে না। তার দৈনিক যে কাজকর্মগুলো, আমরা অনেকেই মনে করে যে প্রেগনেন্সি হয়েছে আমি আর এখন বিছানা থেকে নামবো না, বিষয়টা সেরকম না। যে কলেজে যাচ্ছে সে কলেজে যাবে, যে বাসা টিচার সে অবশ্যই তার অফিস করবে, যে ব্যাংকার অফিস করবে, মানে তার রেগুলার অ্যাক্টিভিটিস তাকে মেনটেন করতে হবে। তারপর সে তার রেগুলার যেসব ফলো আপগুলো আছে, যে ইনভেস্টিগেশনগুলো আছে সেগুলো করবে। কেউ কেউ আছে যে তার মানে কমপ্লিকেশনগুলো নিয়ে ডক্টরের কাছে আসে না, তো ওইগুলো আগে নিয়ন্ত্রণে রাখতে হবে। হাঁটাচলাটা দৈনিক 30 মিনিটস সে হাঁটাচলা করবে। তো এই যে এইগুলো বিষয়গুলো যদি আমাদের কাছে প্রতিবারই আসে, আমরা কাউন্সিলিং করি, তখন আমরা একটু এনশিওর তো কখনোই হওয়া যাবে না যে আপনার নর্মাল ডেলিভারি হবেই হবে। হ্যাঁ, শুরুতেই তো বলেছি এটা আনপ্রেডিক্টেবল একটা বিষয়। সো
আমি তাকে এনশিওর করতে পারি যে আপনি নর্মালের পজিশনে আছেন, বাকিটা বুঝে যাবে আপনার ডেলিভারি লেবার পেন স্টার্ট হলে। নর্মাল ডেলিভারি অনেকের কাছে আসলে এটি কাঙ্ক্ষিত বিষয়, সেটি নিশ্চিত করবার জন্য আসলে চিকিৎসকের কাছে যে ফলো আপের বিষয়টি রয়েছে সেটি কবে থেকে শুরু করতে হবে কিংবা কতবার আসলে দেখাতে হবে? আমাদের WHO গাইডলাইন অনুযায়ী আমরা প্রথমে একটা বুকিং ভিজিট করে থাকি, সেটা যে কোনো টাইমেই হতে পারে, বাট আমাদের হচ্ছে 12 থেকে 16 উইকস ফার্স্ট ভিজিটটা হবে, তারপর 24 উইকসে একটা হতে পারে, 28 উইকসের থেকে 32 উইকসের মধ্যে একটা হবে এবং 36 উইক একটা হবে। এটা হচ্ছে যাদের কোনো কমপ্লিকেশন নেই, সে হাই রিস্ক প্রেগনেন্ট না, বাট কোনো মা যদি হাই রিস্ক প্রেগনেন্সির ক্যাটাগরিতে পড়ে যায় তার কিন্তু প্রথম 7 মাস প্রতি মাসেই যেতে হবে ফলো আপে। তারপর থেকে আমরা বলি 15 ডেজ গ্যাপে গ্যাপে যাবে, এবং লাস্ট অফ অল যদি তার প্রেগনেন্সি কন্টিনিউ করা যায় উইকলি সে ফলো আপে আসবে। এই যে নর্মাল ডেলিভারি হবে কি হবে না সেটি কি আসলে কোনো পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আপনারা আগের থেকে আসলে প্ল্যান করতে পারেন কিনা? ওই যে আমাদের কাছে সবসময় ফলো আপে আসে না, তখন তো আমরা এক্সামিনেশন করে থাকি, কিছু আছে জেনারেল এক্সামিনেশন, প্রেশার কেমন, তার পালস বিপি, এগুলো টেম্পারেচার দেখে থাকি, ওয়েট কতটুকু করে বাড়ছে, প্রতি মাসে 1.5 থেকে 2 কেজি বাড়তে হবে যে অপটিমাম একটা বেবি পাওয়ার জন্য। পার অ্যাবডোমিনাল যে এক্সামিনেশন, পেটে হাত দিয়ে বাচ্চার পজিশনটা ডিটেক্ট করি, তো ওই পজিশন দিয়ে অনেক সময় বলা যায় বাচ্চা নর্মাল পজিশনে আছে। তাছাড়া আমরা কিছু গাইড তো নেই ইনভেস্টিগেশন, যেমন আলট্রাসোনোগ্রাফি করছি, আলট্রাসোনোগ্রাফিতে বেবির পজিশন, বেবির হার্টবিট, প্লাসেন্টা কোথায় আছে, সেই বিষয়গুলো আমাদেরকে একটা গাইডলাইন দেয় যে বাচ্চা নর্মাল পজিশনে আছে, বাচ্চার ওয়েটটা কত দ্রুত বাড়ছে বা বাড়ছে কিনা, এসব আমরা আলট্রাসোনোগ্রাফি থেকে বুঝি। অনেক সময় বাচ্চা, অনেক মা এসে বলে নড়াচড়া কম হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা বায়োফিজিক্যাল প্রোফাইল করছি, সিটিজি করছি, এগুলো দিয়ে আমরা বুঝতে পারি যে বাচ্চাটা কেমন আছে ভিতরে বা নর্মাল হবে কি না। নর্মাল হবে কি হবে না সেই বিষয়গুলো আসলে কাউন্সিলিং আপনারা কখন করে থাকেন? এটা শুরু থেকেই করে নেওয়াটা ভালো। প্রতিটা কাউন্সিলিং তো আসলে ফলো আপেরই একটা পার্ট। একটা মা যখন আসবে আমার কাছে তার কমপ্লেনগুলো বলবে, ওই অনুযায়ী তাকে আমার ট্রিটমেন্ট দিতে হবে। আর কাউন্সিলিংয়ের বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। আমি শুনলাম, লিখলাম, ওইটা কিন্তু পেশেন্টের কোনো কাজে আসবে না আমি যদি বুঝিয়ে না বলি। তো অনেকেই নর্মাল ডেলিভারিকে ভয় পায়, কেউ কেউ যেমন খুব ইন্টারেস্টেড, বাট সে জানেই না নর্মাল ডেলিভারির প্রসেসটা কি। হ্যাঁ, আবার কেউ কেউ আছে একদমই ইন্টারেস্টেড না, ভয় পায়। আরেকটা বিষয় একটু আপনার সাথে যুক্ত করতে, যে অনেকে আসলে এই যে ব্যথার যে বিষয় রয়েছে সেটিকে ভয় পেয়েও আসলে একেবারে নর্মাল ডেলিভারির দিকে যেতে চায় না। কিন্তু আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, অনেকে আছে যে লেবার পেইন স্টার্ট হয়েছে হসপিটালে, আমরা যখন আসে আমাদের কাছে আমরা দেখি বাচ্চাটা একেবারেই চলে এসছে, তার মানে কি পেইনটা তো তার অনেকক্ষণ ধরেই হচ্ছে, কিন্তু সে কিন্তু বুঝতে পারছে না, তাই না? তাহলে পেইন নিয়ে কি এত ভয়ের কিছু আছে? যে পেইন হচ্ছে, বাচ্চা নিচে নেমে গেছে, এখনই হয়ে যাচ্ছে, সে বুঝতেই পারছে না যে ব্যথা। আবার কেউ কেউ আছে এখনো ব্যথা স্টার্ট হয়নি, জাস্ট ফলস পেইন হচ্ছে, সেটাকেই সে খুব সেন্সিটাইজ হয়ে গেছে যে আমার অনেক ব্যথা, অনেক ব্যথা। আসলে নর্মাল ডেলিভারির ব্যথাটা টলারেবল, 8 থেকে 10 ঘন্টার ব্যথা, তার মধ্যে লাস্টের 3-4 ঘন্টায় একটু বেশি ব্যথা হয়। সেই ব্যথা যদি যৌক্তিক না থাকে, যদি আমি দেখছি ব্যথাটা আসলে কাজের না, সেই ক্ষেত্রে তো আমি পেইন কিলার তাকে দিবই, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। খুব অল্প সময়ের ব্যথা মাথা থেকে সরাতে হবে। ব্যথা নাশক অনেক ওষুধপত্র আছে যেটা দিয়ে ব্যথা কমিয়ে নর্মাল ডেলিভারি করা যায়। কখন আসলে নর্মাল ডেলিভারি সম্ভব নয়, দর্শকদের উদ্দেশ্যে সে বিষয়টি একটু আপনার কাছে জানতে চাই। নর্মাল ডেলিভারি যেমন সবার বেলায় সম্ভব, ম্যাক্সিমামের বেলায়, তেমনি একটা পার্সেন্টেজ আছে যাদের বেলায় নর্মাল ডেলিভারি আমরা করাবো না বা সম্ভব হয় না, মা কিংবা বাচ্চা। আমাদের তো এন্ড অফ দ্য ডে আমাদের কাজ কি, একটা সুস্থ মায়ের কাছে একটা সুস্থ বাচ্চা হ্যান্ড ওভার করা, তাই না? তো আমার যখন মনে হবে ডেলিভারিটা করতে গিয়ে আমি মা কিংবা বাচ্চার একটা ক্ষতি করে দিব, তখন আমাকে চিন্তা করতে হবে যে না, নর্মাল ডেলিভারিটা আমি ওনার বেলায় মানে কার্যকর হতে দিব না। যেমন কারো কারো আছে গর্ভস্থ যে ফুল থাকে, প্লাসেন্টা একেবারে নিচে থাকে, সেন্ট্রাল প্লাসেন্টা প্রিভিয়া, ওই বাচ্চাটাকে যদি আমি, ওই মাকে আমি নর্মাল ডেলিভারি অ্যালাউ করতে পারবো না। তারপরে কারো কারো আছে হাইট খুব কম, হাইট আমাদের একটা কেফালো পেলভিক ডিসপ্রপোর্শন টার্ম আছে, যেখানে মায়ের যে ডেলিভারি রাস্তা এবং বাচ্চার মাথার যে সার্কামফারেন্সটা সেটাকে আমরা ক্যালকুলেট করে থাকি। তো ওইখানে যদি মনে হয় যে ডেলিভারি আসার যে রাস্তা এবং বাচ্চার হেডের ডিসপ্রপোর্শনেট, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা নর্মাল ডেলিভারি অ্যালাউ করব না। তারপরে আরও কিছু আছে, যেমন আগের বার একটা নর্মাল ডেলিভারি হতে গিয়ে
বাচ্চাটা নেই বা বাচ্চা এখন প্রতিবন্ধী, ওই মাকেও কিন্তু আমরা নর্মাল ডেলিভারির জন্য ইয়ে করব না, সাজেস্ট করব না। আর কিছু কিছু মেডিকেল ডিসঅর্ডার আছে, আনকন্ট্রোল ডায়াবেটিস বা প্রেশার খুব কন্ট্রোলের বাইরে, কনভালশন হয়ে যাচ্ছে, ওইসব মাকেও আমরা লাইফ সেভের জন্য তাকে আমরা সিজারিয়ানই সাজেস্ট করব। সেক্ষেত্রে আরেকটি বিষয়, ব্যথামুক্ত নর্মাল ডেলিভারি, এটি আসলে কি? ব্যথামুক্ত নর্মাল ডেলিভারি যেটা, এটা কেউ কেউ খুব সুন্দরভাবে অ্যাকসেপ্ট করে যে আমার কোনো ব্যথাই হচ্ছে না, আবার কারো কারো মাঝে কিন্তু এটা নিয়ে একটু কন্ট্রোভার্সি আছে যে ব্যথাই যদি না থাকে তাহলে ডেলিভারিটা হবে কেমন করে, বা কি তাহলে ওয়েটা কি। আসলে ব্যথা মুক্ত না, ব্যথাটা কমানো হয়। আমরা পিঠে একটা ইনজেকশন ইউজ করি, এপিডুরাল পদ্ধতি যেটাকে বলা হয়। তো এপিডুরাল পদ্ধতিটা ইউজ করে আমরা ব্যথার মাত্রাটা একটু কমিয়ে দিই। অনেকেই বলে পিঠে ইনজেকশন দিলে তো সিজারিয়ান সেকশনের মতো হয়ে গেল, তাহলে কি আমাকে সিজার হবে নাকি? আসলে বিষয়টা তা না। সিজারিয়ানে যে অ্যানেস্থেসিয়া দিচ্ছে সেটাতে কিন্তু তার নিচের অংশ পুরোটা ব্লক হয়ে যাচ্ছে, নার্ভগুলো। বাট এপিডুরালে যেটা হয়, তার ব্যথার যে সেন্সিটিভিটি সেটাকে কমিয়ে দেওয়া হয়, তাও একটা সার্টেন লেভেলের পর। যখন আমার মনে হবে যে বেবি অলরেডি কাছে চলে এসছে, ব্যথা তো তার হতেই থাকবে কিন্তু সে বুঝবে কম বিষয়টা, সে তারপরে যখন আমার মনে হবে যে আমার বেবিটা কাছাকাছি চলে আসছে, আমরা কিন্তু ওই অ্যানেস্থেসিয়াটা অফ করে দিই। তারপরে ওই আধা ঘন্টা বা 40 মিনিটের একটু পেইন থাকবে, ডেলিভারি হয়ে যাবে। তো অনেকেই এটা নিয়ে ভয় পায় যে ব্যথামুক্ত আবার কি, আবার বেশি অনেকে ইন্টারেস্টে থাকে। কিন্তু ব্যথামুক্ত ডেলিভারির মাথায় রেখে যার সিজার দরকার সেও অনেক সময় স্টেপ নিয়ে নেয় যে আমি ব্যথামুক্ত নর্মাল ডেলিভারি করব। তো এটা আমার মনে হয় যে ডক্টরের ফলো আপে সে আছে তার কাছে একটু ভালোভাবে জেনে নিলে ভালো হয় যে আমার তো আপনি বলেছেন আমার আগের 3টা সিজার, এবার আমার সিজারই লাগবে, কিন্তু আমি ব্যথামুক্ত ডেলিভারি করতে চাই। সেই ক্ষেত্রে সে আনসারটা তার ডক্টরের কাছ থেকে পেয়ে যাবে। সবার জন্য ব্যথামুক্ত ডেলিভারি না, যার সব কিছু ওকে আছে, শুধু ব্যথাকে সে ভয় পায় বা ব্যথাটার জন্যই সে সিজার করতে যায়, তার জন্যই শুধু ব্যথামুক্ত ডেলিভারি। নর্মাল ডেলিভারির এই বিষয়গুলো নিয়ে আমরা আপনার কাছ থেকে আরও শুনবো, তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, নর্মাল ডেলিভারি নিয়ে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। প্রতিদিনের খাদ্য তালিকায় প্রোটিনের গুরুত্ব কী? প্রোটিন কিন্তু খাদ্য উপাদানের একটি অত্যাবশ্যকীয় উপাদান, এবং আমরা যদি চিন্তা করি সবগুলো ম্যাক্রোনিউট্রিয়েন্টের মধ্যে প্রোটিন হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। কোন বয়সটাতে যদি আমরা চিন্তা করি যে প্রোটিন গুরুত্বপূর্ণ বেশি, তাহলে অবশ্যই সেটা শিশুকাল। কারণ প্রোটিনের প্রধান কাজ যদি আমরা দেখি সেটা হচ্ছে শরীরের গঠন এবং ক্ষয়বৃদ্ধি প্রতিহত করতে কিন্তু সাহায্য করে। এছাড়াও প্রোটিনে আছে কিছু এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড যেগুলো শিশু বা অ্যাডাল্ট মানুষের জন্য অত্যাবশ্যকীয়। তাহলে যদি আমরা চিন্তা করি শিশুর জন্য প্রোটিনের গুরুত্বটা কিভাবে মাকে বোঝাতে পারবো, আমরা যদি মাদার্স মিল্ক চিন্তা করি, একটি শিশু জন্মের পর প্রথম তার খাবার হচ্ছে ব্রেস্ট মিল্ক। সো ব্রেস্ট মিল্কে সে কিন্তু তার প্রয়োজনীয় সকল উপাদান, খাদ্য উপাদান কিন্তু পেয়ে যাচ্ছে। এবং আমরা যদি ইনিশিয়ালি দেখি যে সেই খাবারে অর্থাৎ ব্রেস্ট মিল্কে সবচেয়ে বেশি আছে প্রোটিন। কেন প্রোটিন জরুরি? কারণ এই সময় বাচ্চাদের গ্রোথ রেট যেটা আমরা বলি সেটা অনেক বেশি পরিমাণে থাকে। আপনি আমাদের মতো অ্যাডাল্ট মানুষদের জন্য প্রোটিন হচ্ছে মেনটেনেন্স, টিস্যু মেনটেনেন্সের কাজেই লাগছে, কিন্তু একজন শিশুর জন্য সে দিনে দিনে বড় হচ্ছে। শিশু যে ওজন নিয়ে জন্মায় ঠিক 6 মাসে কিন্তু সে তার ডাবল হয়ে যায়, এবং ঠিক 1 বছরের মাথায় সে তার জন্ম ওজনের ট্রিপল হয়ে যায়। এই যে তার বেড়ে ওঠাটা, এই বেড়ে ওঠাটা কিন্তু পুরোটাই নির্ভর করে সে কি পরিমাণ ভালো প্রোটিন পাচ্ছে। তাহলে ভালো প্রোটিনের সংজ্ঞা কী? যদি আমরা চিন্তা করি, আল্লাহ তাআলা মায়ের দুধে এমনভাবে এই প্রোটিনের কম্পোজিশন করে দিয়েছেন, এর কোনো বিকল্প নেই। সো প্রোটিন হচ্ছে সেই অর্থে সবচেয়ে ভালো প্রোটিন শিশুর জন্য আপনি পাবেন ব্রেস্ট মিল্কে। শিশুর জন্য এই প্রোটিন যদি আমরা দেখি, মায়ের দুধে ক্যাজিন এবং হোয়ে নামক 2টা আলাদা প্রপোর্শন থাকে। সো মায়ের দুধে কিন্তু অনেক বেশি পরিমাণে হোয়ে প্রোটিন থাকে, যেটা শিশু সহজে ডাইজেস্ট করতে পারে। ছোট্ট শিশু যে কিনা মাত্র গতকাল জন্মালো, তার কিন্তু সমস্ত পরিপাকতন্ত্র এবং অ্যাবজর্পশন করার যে তন্ত্র, যে পরিপাকতন্ত্রের যে নালীগুলো, এগুলো কিন্তু ইম্যাচিউর থাকে। আপনি যদি তাকে অতিরিক্ত এমন কোনো খাবার দেন তাহলে কিন্তু সে সেটা টলারেট করতে পারবে না, এবং তার ইম্যাচিউর অর্গান সিস্টেম, স্পেশালি কিডনি কিন্তু এফেক্টেড হবে। মায়ের দুধের প্রোটিনটা এমনভাবেই তৈরি করা যেটা হোয়ে প্রপোর্শন অনেক বেশি। এই প্রোটিনটা শিশুর জন্য হজম করা খুবই হচ্ছে সহজ এবং
শিশু তার প্রয়োজনীয় সমস্ত পুষ্টি উপাদান প্রোটিনের ক্ষেত্র থেকে পেয়ে যাচ্ছে এই হোয়ে প্রোটিন থেকে। আপনারা তাহলে জিজ্ঞাসা করবেন অন্য দুধে কী রকম থাকে। আমরা যদি নর্মাল গরুর দুধ চিন্তা করি, শিশুর খাদ্য একটা হতে পারে মায়ের দুধ, অথবা আমাদের দেশের রেগুলার প্র্যাকটিসে আমরা গরুর দুধ খাওয়াই। গরুর দুধে ঠিক উল্টা, মায়ের দুধে যেরকম হোয়ে প্রোটিনের পরিমাণ অনেক বেশি, আর গরুর দুধে ক্যাজিন প্রোটিনের পরিমাণ অনেক বেশি। কখনোই গরুর দুধের যে কম্পোজিশন এবং মায়ের দুধের যে কম্পোজিশন এক হবে না। তাহলে আপনি যখন মা হিসেবে শিশুকে কোনো খাবার দিচ্ছেন, মায়ের দুধ দিচ্ছেন, তখন অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে আপনার শিশু সঠিক খাবারটি পাচ্ছে। এছাড়া এই প্রোটিনে আর কি আছে? এই প্রোটিনে আছে শিশুর জন্য প্রয়োজনীয় সকল এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। সো আমরা যদি প্রতিদিন তার রিকোয়ারমেন্ট চিন্তা করি, প্রতিদিন পার কেজি বডি ওয়েটে একজন শিশুর 1.2 গ্রাম প্রোটিন লাগে যখন সে জন্মায়। এরপরে যখন সে 3 বছরের বেশি হয়ে যাচ্ছে, তখন কিন্তু তার এই প্রোটিনের পরিমাণের চাহিদাটা কমে যাচ্ছে, কারণ শিশু অনেকটুকু বড় হয়ে গিয়েছে। সো সেই হিসেব করলে কিন্তু শিশু তখন 1 গ্রামের মতো 1 থেকে 1.5 গ্রাম রেঞ্জের প্রোটিন খেলেই হবে। এবং পরবর্তীতে আমরা যারা বড় মানুষ, আমাদের মতো অ্যাডাল্ট মানুষদের জন্য পার কেজি বডি ওয়েটে 0.8 গ্রামই এনাফ হচ্ছে আপনার কতটুকু প্রোটিন আপনার রেগুলার যে মেনটেন্যান্স সেটাকে হচ্ছে কমপ্লিট করতে পারে। এবং আপনার মতো আমরা যারা অ্যাডাল্ট, আমাদের জন্য কিন্তু 0.8 গ্রাম প্রোটিনই পার কেজি বডি ওয়েটের জন্য পারফেক্ট। সো এর চেয়ে বেশি প্রোটিন কিন্তু আমাদের খাবার দরকার নেই। শিশু যখন এই প্রোটিন বা এই মাদার্স মিল্ক যখন গ্রহণ করে, তখন কিন্তু তার শরীরের যে ইম্যাচিউর অর্গান সিস্টেমে কোনো ইম্প্যাক্ট ফেলছে না। একই সাথে ভবিষ্যতের জন্য যে লং টার্ম হেলথ যেটাকে আমরা বলি, ডায়াবেটিস বা হচ্ছে হাইপার টেনশন, এই ধরনের কারণও কিন্তু তৈরি করে যদি কিনা শিশুকালে আমরা বাচ্চাকে বেশি পরিমাণ প্রোটিন খাওয়াই। সো একজন মা হিসেবে আমাকে অবশ্যই খেয়াল করতে হবে আমি শিশুকে যে খাবার দিচ্ছি সেই খাবারে প্রোটিনের পরিমাণটা যেন প্রপোর্শনেটলি ঠিকই থাকে। সে যেন 1 থেকে 1.5 গ্রাম পার কেজি বডি ওয়েট প্রোটিন কখনোই গ্রহণ না করে। স্পেশালি যদি কোনো কারণে মা শিশুকে শিশু খাদ্য হিসেবে অন্য বাইরের খাবার দেন, মাদার্স মিল্ক কোনো বাচ্চা না খায়, সেক্ষেত্রে ওই খাদ্যতেও যেন খেয়াল করা হয় যে 1.8 গ্রাম পার 100 কিলো ক্যালোরি প্রোটিন বেশি না থাকে, অনলি 1.8 গ্রাম ফর 100 কিলো ক্যালোরি। সো আমরা যখন চিন্তা করব যে এই রিকমেন্ডেশনগুলো কাদের, আমাদের WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে এই রিকমেন্ডেশনটা দেওয়া হয়েছে, এবং আমরা বলি তার রেগুলার ডায়েটারি ইনটেক কখনোই এটার বেশি হবে না। আলটিমেট যদি মা মনে করেন আমি শিশুকে বেশি খাওয়াচ্ছি, সে বেশি তাড়াতাড়ি বড় হবে, কিন্তু আসলে এই মুহূর্তে সে বেশি তাড়াতাড়ি বড় হলেও তার ইম্যাচিউর কিডনি সিস্টেমের ওপর অনেক বেশি ইম্প্যাক্ট ফেলতে পারে, এবং সাথে সাথে পরবর্তীতে তার জীবনে ডায়াবেটিস বা হাইপার টেনশনের মতো কোনো অসুখ হবে কিনা সেটাকেও কিন্তু ডিসাইড করে দিচ্ছে এই বেশি প্রোটিন গ্রহণ করা। আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় প্রোটিন অবশ্যই গুরুত্বপূর্ণ, আবারও বলছি, কিন্তু একই সাথে খেয়াল করতে হবে কোন বয়সে প্রোটিনের প্রয়োজনটা কেমন। শিশু বয়সে প্রোটিনের প্রয়োজনীয়তাটা যেভাবে বেশি, কারণ তার গ্রোথ রেটটা যতটা বেশি সেটা আমরা যেন অবশ্যই খেয়াল করি, কিন্তু গ্রোথ রেট আরও বাড়ানোর জন্য আমরা যেন কখনোই শিশুকে অতিরিক্ত প্রোটিন না দিই, এবং অবশ্যই যেন খেয়াল করি সে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডগুলো পাচ্ছে এবং তার যে রেগুলার মেনটেনেন্স এবং গ্রোথ সেটাকে সে এনশিওর করছে। ম্যাডাম, নর্মাল ডেলিভারি এটি থেকে আসলে কোনো কমপ্লিকেশনের সুযোগ রয়েছে কিনা? ডেলিভারি যদি কমপ্লিকেশন হয় তাহলে সেটাকে আর নর্মাল বলে না। হ্যাঁ, নর্মাল ডেলিভারিটাতে এমনভাবেই আমাকে করতে হবে যাতে কমপ্লিকেশন না হয়। অবশ্যই যে ভালোভাবে ডেলিভারিটা করতে পারে তার কাছেই ডেলিভারিটা করাতে হবে। নর্মাল ডেলিভারিতে সময় একটু নিচে টিয়ার হতে পারে, যদি সঠিক সময়ে এপিসিওটমি দিয়ে দেই, একটু কেটে দেই যেটাকে আমরা বলি, তাহলে কিন্তু আবার ভালো করে গার্ড দেই, তাহলে কিন্তু আর এই টিয়ারটা হবে না। হ্যাঁ, এটা টিয়ারটার একটু, এই যে টিয়ার এপিসিওটমি ডেলিভারির পর সুন্দর করে রিপেয়ার করে দিলে এইটাকে কেউ খুঁজেও পাবে না যে কোথায় টিয়ার হয়েছিল বা এপিসিওটমি দিয়েছি। এছাড়া একটু মাঝে মাঝে ব্লিডিং হতে পারে, এটা খুব সিম্পল, অল্প অ্যামাউন্ট। এটা বেশি হলে আবার এটাকে কমপ্লিকেশন হয়ে গেল, পিপিএইচ হয়ে গেল। সো নর্মাল ডেলিভারিতে কমপ্লিকেশন নেই বললেই চলে। অল্প টিয়ার, একটু পেইন, ডেলিভারির পর একটু রেস্ট, এর বেশি কিছু না। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। ধন্যবাদ আপনাকে এবং এনটিভিকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য।
প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, নর্মাল ডেলিভারি নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। ফিলিং হচ্ছে দাঁতের মধ্যে যখন প্রথম গর্তটা হয়, আমরা অনেক সময় খেয়াল করতে পারি যে খাবার ঢুকছে, অথবা আয়নায় একটু হা করে দেখলে দেখছি কোনো কালো দাগ হয়ে গেছে কিনা, দাঁতটা একটু শিরশির করছে কিনা, ঠান্ডা পানি খাচ্ছে, আইসক্রিম করে শিরশির করছে কিনা। মানে ব্যথা তৈরি হওয়ার আগ পর্যন্ত দাঁতে যদি কোনো গর্ত হয়ে থাকে, সেটাকে ভালো করার যে চিকিৎসার মাধ্যম, সেটাকে বলা হয় ফিলিং। আচ্ছা, কিন্তু যদি ব্যথা শুরু হয়ে যায় কোনো দাঁতে, তার মানেই বুঝতে হবে দাঁতের যে সংক্রমণ হয়েছিল সেটি আর দাঁতের শক্ত আবরণের মধ্যে নেই, এটির ভিতরকার মজ্জায় চলে গেছে। তখন সেই দাঁতটিকে রক্ষা করার একটি মাধ্যম, যেটা আপনি বলছিলেন, রুট ক্যানাল চিকিৎসা। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়া এনটিভির সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।